নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা কর্মচারী গ্রেফতার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায় বিজিবি বিএসএফ। হাটহাজারী মাদ্রাসায় আহমেদ শফির জানাজা। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মুখে ইউরোপ। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, Vikrampur Steel Limited। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলায় সাময়িক বরখাস্ত তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সিআইডির ডিআইজি মইনুল হাসান এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজই ৮ জনকে আদালতে পাঠানো হবে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তিতাসের ফতুল্লা এলাকার ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী SM হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ ও ফরিদ নামে আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা ৮ জনকে অ্যারেস্ট করেছি এবং এই তদন্ত চলাকালে আরও যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যে সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে তাদেরকেও পর্যায়ক্রমে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের সঙ্গে। তিনি আছেন পুলিশ সুপারের কার্যালয়ে। আব্দুল সালাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আদালতে পাঠানো হবে রিমান্ডের জন্য। কি অবস্থা দেখছেন, আমাদের সর্বশেষ আপডেট জানাবেন। জলি, যে কথাটি আপনি বলছিলেন যে আজ মৃত্যুবরণ করে সম্পৃক্ত থাকার যে আজকে হয়েছিল তাদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমি এখন পুলিশ সুপার এবং সিআইডির কার্যালয়ের সামনে আছি। এখান থেকে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আজকে বিশেষ আদালতে এই ৮ জনকে তোলা হবে এবং সেখানে কিন্তু সিআইডি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এবং রিমান্ডে নেওয়ার পরে কিন্তু তারা প্রকৃত ঘটনার সাথে কে কে সম্পৃক্ত এবং কি সম্পৃক্ত এই বিষয়গুলো তারা তদন্ত করে বের করতে পারবেন। তবে সিআইডির যে ডিআইজি মইনুল, তিনি যে কথাটি আমাদেরকে জানিয়েছেন যে এইখানে তিতাস কর্তৃপক্ষ যদিও একটি রিপোর্ট সাবমিট করে মসজিদের কর্মকর্তা এবং ওদের উপর চাপানোর চেষ্টা করেছে এই ঘটনার জন্য, কিন্তু প্রকৃত অর্থে তিতাসের যে গ্যাস লিকেজ ছিল সেটি কিন্তু মূল কারণ। এবং তার পাশাপাশি কিন্তু তারা এটিও বলেছেন আজকে যে বিদ্যুৎ বিভাগের কোনো নেগলিজেন্সি থাকলে সেটিও তারা কিন্তু আজকে তদন্ত করে দেখবেন। তো আমরা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই আসামি যারা এই যে ৮ জনকে এখানে রাখা হয়েছে সিআইডি কার্যালয়কে, তাদেরকে এখন রেডি করা হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে রিমান্ডের জন্য তোলা হবে এবং আজকে কিন্তু তাদের রিমান্ডে নেওয়া হবে এবং রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু প্রকৃত ঘটনা জানা যাবে। জলে অসংখ্য ধন্যবাদ সালাম আপনাকে। দর্শক, পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের সহকর্মী আব্দুল সালাম জানাচ্ছিলেন যে সেখানে আর কিছুক্ষণ পরে আসামিদেরকে যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এই বিস্ফোরণের ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হবে রিমান্ডের আবেদন মঞ্জুর করার জন্য। এই বিষয়ে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো, সেই জন্য চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সীমান্ত হত্যা শূন্যতে নামিয়ে আনতে একসঙ্গে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এছাড়া সীমান্তে যৌথ টহল শুরুর ব্যাপারেও একমত হয়েছেন 2 মহাপরিচালক। রেজন ফয়েজের রিপোর্ট। বাংলাদেশ ভারত
বন্ধুপ্রতিম এই দুই দেশের সীমান্তে সবচেয়ে বড় সমস্যার নাম সীমান্ত হত্যা। পরিসংখ্যান বলছে গত বছরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যাটা ৩৫ জন, বেসরকারি হিসেবে সেটা আরও বেশি। এভাবেই প্রতি বছর সীমান্তে বহু মানুষ প্রাণ হারাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে। ঢাকায় বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে এই প্রেস ব্রিফিংয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানের কাছে গণমাধ্যম কর্মীদের মূল জানতে চাওয়াটাই ছিল এই সীমান্ত হত্যা নিয়েই। আমাদের নীতি হচ্ছে সীমান্ত হত্যা শূন্যতে নামিয়ে আনা। বিএসএফ সদস্যদের পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে সর্বশেষ ব্যবস্থা হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে এবং টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেডের মতো প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করতে। যদি গুলি করতেই হয় তাহলে শরীরের নিচের অংশে গুলি করার নির্দেশনা দেওয়া রয়েছে। বিজিবি মহাপরিচালকও বললেন, সীমান্ত হত্যা কমাতে বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে সেখানে যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে দুই বাহিনী। We have agreed to sensitize the people of our bordering area. অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে আমাদের জনসাধারণকে সচেতন করছি। পাশাপাশি যেসব পয়েন্টে বেশি সীমান্ত হত্যা হচ্ছে সেখানে যৌথ টহল শুরুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। Deep inside India. এই সম্মেলনে মাদক পাচার বন্ধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানালেন তারা। We have agreed to exchange মাদক চোরাচালানকারীদের ব্যাপারে তথ্য আদান প্রদানে একমত হয়েছি। whatever that we have in collaboration with the বিজিবির সঙ্গে একত্রে কাজ করে আমরা মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। of narcotics to a zero level. এছাড়া চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও সীমান্ত অতিক্রমকারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে আগে জাতীয়তা যাচাই করার ব্যাপারেও একমত হয়েছেন তারা। I have joined recently. I can only tell you that in future you will see the difference. রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির জানাজা সম্পন্ন হয়েছে। তার বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ারটিলা কমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানির জানাজার নামাজ পড়ান। বর্তমানে মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হচ্ছে। জানাজায় উপস্থিত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক ছাত্ররা মাদ্রাসায় আসেন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে শাহ আহমেদ শফি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে ওই দিন রাত 12টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছিলেন। হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির দাফন সম্পর্কে জানতে আমরা হাটহাজারী মাদ্রাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি মনিরুল ইসলামের সঙ্গে। মনিরুল ইসলাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে এবং তাকে মাদ্রাসা সংলগ্ন মাঠে সমাহিত করা হবে। আপনি যদি আমাদেরকে তার দাফন সম্পর্কে যদি জানাতেন সর্বশেষ। জলি, আপনি যেমনটি বলছিলেন যে মাদ্রাসা সংলগ্ন মাঠ ঠিক না, মাদ্রাসার অভ্যন্তরে, মাদ্রাসার ভিতরে মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হচ্ছে। আর আমি এখন এই মুহূর্তে মাদ্রাসার সামনে হাটহাজারী রোডে আছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি মানুষের কিন্তু দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। একমাত্র জানাজার পরে লক্ষাধিক মানুষ যেভাবে হাঁটাহাঁটি করে বের হয়েছেন, এর মধ্যে আমরা গরমে অনেককে অসুস্থ হয়ে পড়তে দেখেছি এবং শুধু অসুস্থ ঠিক বলবো না, এবং এখানে যে যানজটটি প্রচুর আকার ধারণ করেছে, অর্থাৎ হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত প্রায় 2-3 কিলোমিটার পথ কিন্তু যানজটের একদম তীব্র আকার ধারণ করেছে। এবং আমরা একটু আগে এখানকার যারা বাসে বসে আছেন তারা আমাদের একটু করে জানাচ্ছিলেন যে তারা অনেকক্ষণ থেকে, আপনারা কতক্ষণ থেকে জামে আছেন আসলে যেটা বলছিলেন? 1 ঘন্টার মতো। 1 ঘন্টা। আমরা নিমাকেটে আছি, এখানে হাটহাজারী বাস স্ট্যান্ড। জি জলি, আপনি শুনছিলেন যে আসলে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যানজটটি কিন্তু এখন তীব্র আকার ধারণ করেছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে ওনাকে যে সমাহিত করা হচ্ছে সেটি কিন্তু এখনো প্রক্রিয়াধীন চলছে, অর্থাৎ 2:15 জানাজাটি সম্পন্ন হয়। জানাজার পরেই এখন ওনাকে যে কবর, যেটি বলেছি মাদ্রাসার ভিতরে মসজিদের পাশে ওনাকে সমাহিত।
অসংখ্য ধন্যবাদ মনিরুল আপনাকে। দর্শক, মনিরুল ইসলাম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যে সেখানকার মাদ্রাসার পাশে যে মসজিদ আছে সেই তার পাশে তাকে সমাহিত করা হবে এবং দাফন প্রক্রিয়া করা হচ্ছে। সেই কাজ সম্পন্ন হলে আমরা অবশ্যই আপনাদেরকে আবারও সেই আপডেট জানাবো। আন্দোলন, অর্জন ও সমালোচনায় আলোচিত জীবন পার করেছেন শাহ আহমেদ শফী। কোনো রাজনৈতিক দলের নেতা না হলেও গত এক দশক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন দেশের রাজনীতিতে। নিজের প্রতিষ্ঠিত সংগঠন হেফাজতে ইসলামের কারণেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে আহমেদ শফীকে। তার কিছু আলোচিত ঘটনা মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। শাহ আহমেদ শফীর জন্ম ১৯১৭ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। ১০৩ বছরের জীবনের বেশিরভাগটাই কাটিয়েছেন চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন কওমি মাদ্রাসা দারুল উলুম হাটহাজারীতে। ১৯৮৬ সাল থেকে এই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন বড় হুজুর বলে পরিচিত আহমেদ শফী। ছাত্র জীবনে উচ্চশিক্ষা নিয়েছেন ভারতের দেওবন্দ মাদ্রাসায়। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাইরে দেশের সাধারণ মানুষ আহমেদ শফীকে চিনতে শুরু করে ২০১০ সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হলে। সে সময় ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠন। ২০১১ সালে বাংলাদেশ নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে সমালোচনায় পড়ে হেফাজতে ইসলাম। সে সময় নারী শিক্ষা নিয়ে সংগঠনটির আমির আহমেদ শফীর বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালে নিজেদের ১৩ দফা দাবির পক্ষে আন্দোলন শুরু করে আবারও সমালোচনায় পড়ে আহমেদ শফীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম। সে সময় বিদেশি গণমাধ্যমে এই আন্দোলনকে ব্লাসফেমি আইন প্রতিষ্ঠার আন্দোলন বলেও উল্লেখ করা হয়। আহমেদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি ও সমাবেশে ২০১৩ সালের ৫ ও ৬ মে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বর ও এর আশপাশের এলাকা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠন ও ইসলামিক চিন্তাবিদদের কাছেও বিতর্কিত ছিলেন আহমেদ শফী। যদিও দেশের আলেমদের একটি বড় অংশের কাছেই আলেমে দ্বীন আল্লামা শাহ আহমেদ শফী পরম শ্রদ্ধার পাত্র। বাংলাদেশের কওমি মাদ্রাসার ইতিহাসের একটি বড় সাফল্যের অংশীদারও ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শফী। তার সময়কালেই ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান ঘোষণা করেন। বাংলাদেশে দেওবন্দ অনুসারী আলেমদের মতে কওমি মাদ্রাসার শিক্ষার ভিত মজবুত করতে আল্লামা শাহ আহমেদ শফীর অবদান চিরদিন মুসলিম উম্মাহ স্মরণ করবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবার করোনার খবর। দ্রুত করোনার টিকা পাওয়া নিশ্চিতে টাকা দিয়ে আগাম বুকিংয়ের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এরপরও ঝুঁকি মুক্ত থাকতে বিভিন্ন সূত্রের সঙ্গে কার্যকর যোগাযোগেরও পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। করোনায় ঘায়েল বিশ্ব এখন উন্মুখ ভ্যাকসিনের প্রত্যাশায়। কার আগে কে ভ্যাকসিন পাবে তা নিয়ে শুরু হয়েছে দেশগুলোর প্রতিযোগিতা। পিছিয়ে নেই বাংলাদেশও। চায়না, ভারত এবং রাশিয়ার সাথে যোগাযোগ করেছে, এখানে তারা একটা ইতিবাচক সাড়া পাবেন। এই পর্যায়ে এসে শুধু সাধারণ যোগাযোগই যথেষ্ট নয় বলে মনে করছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার তাদের ১৯তম অনলাইন সভায় সরকারের প্রতি ৭ দফা সুপারিশ রেখে বলছেন, টাকা দিয়ে আগাম বুকিংই ভ্যাকসিনের দ্রুত পাওয়া নিশ্চিত করতে পারে। কারণ উন্নত কয়েকটি দেশ এরই মধ্যে টাকা জমাও দিয়ে রেখেছে। সংখ্যার চাইতে প্রায় ৩ গুণ, কোন কোন দেশে ৪ গুণ আপনার বুকিং করে ফেলেছেন। আমরা যদি এখনই বুক না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তবে টাকা দিয়ে বুকিং করলেও ভ্যাকসিন পাওয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিষয়টা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ যে সমস্ত কোম্পানির সাথে আমরা অগ্রিম টাকা দেব সেই সব কোম্পানির টিকা যদি শেষ বিচারে সফল না হয় সেক্ষেত্রে তো সেই দ্রুত টিকা পাওয়ার বিষয়টি থাকছে না। আমাদের সমস্ত সূত্রকেই কাজে লাগানো উচিত। ভালো পথ হচ্ছে কোভ্যাক্স। সেখানে যদি আমরা চাঁদা দিই তাহলে তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করেছে যে প্রত্যেকটা দেশে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে যেন প্রত্যেকটা দেশে একই সঙ্গে ভ্যাকসিন দেওয়া যায়।
ভ্যাকসিন পাওয়া মানে লড়াইয়ের শেষ নয়, সেগুলো পরিবহন, সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহার বিধির সতর্কতার কথাও ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন ভ্যাকসিনের রিঅ্যাকশনের ফলো আপও রাখতে হবে। লিকুইড নাইট্রোজেনের কন্টেইনারে করে এগুলো আপনার পরিবহন করতে হবে। কোল্ড চেইন অর্থাৎ শীতলতা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দেওয়ার যে ব্যবস্থাটি বাংলাদেশে আছে সেগুলো আবারও পুনরায় ঝালাই করে দরকার। কোভিড-19 পরীক্ষার সংখ্যা বাড়ানো, পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষারও পরামর্শ তাদের। অ্যান্টিজেন টেস্ট একেবারে খুব দ্রুত 2-3 ঘন্টার ভিতরে এটার ফলাফল দেওয়া যায়। মানদণ্ড অনুযায়ী আমরা অ্যান্টিবডি আমদানি করতে পারি, কিংবা দেশের ভেতরে যারা অ্যান্টিবডি তৈরি করার কথা বলছেন তারা সেই মান অনুযায়ী করতে পারেন। তাহলে আমরা সেরো সার্ভেলেন্স করে বলতে পারবো যে আমাদের কতজন লোক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছে। সরকার চাচ্ছেন যে একটা নীতিমালা তৈরি করা হোক। আগামী রবিবারের মধ্যে যারা এই খসড়া প্রণয়ন করছেন তারা সরকারের কাছে হস্তান্তর করতে সক্ষম হবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। শীতের সাথে করোনা সংক্রমণ বাড়ার কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে আসছে শীতে করোনার দ্বিতীয় ওয়েভের সংখ্যা থাকলেও তা নিয়ে বাড়তি দুশ্চিন্তার কিছু নেই। গত শীতে চীনের উহান শহর থেকে শুরু হয় করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের যে কয়েকটি ধরন আছে মানবদেহে তার সবকটি লক্ষণই সর্দি জ্বর, আর এই ভাইরাসগুলো বেশি ছড়ায় শীতে। তবে এবারের শীতে একই সাথে শীতকালীন ইনফ্লুয়েঞ্জা আর করোনায় দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা কিন্তু এটা অনুমান ভিত্তিক কথা বলে। কারণটা হলো চায়নাতে যখন শুরু হয় তখন কিন্তু প্রচণ্ড শীত ছিল, তখন উনি কিন্তু বলতো শীতে বাড়ে গরমে কমবে। তো মধ্যপ্রাচ্যের দেশে সবই গরম, ওই দেশে কেন হলো? সিঙ্গাপুরে তো শীতই নাই, আমাদের দেশেও তো গরম, কিন্তু কমছে না। তো আবহাওয়ার সাথে ঋতুর সাথে করোনা সংক্রমণের বাড়া কমার বিশেষ কোনো সম্পর্ক নেই। মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিটি করোনা রোগীকে যদি আলাদা করে চিকিৎসা দেওয়া হয় এবং তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করা হয়, সেখানেই করোনা সংক্রমণ কমে আসে। সুতরাং শীত হলেই বাড়বে এমন কোনো নিশ্চয়তা কিন্তু কেউ বলতে পারবে না, শিওরভাবে বলতে পারবে না। যে অযথা আমরা যেন টেনশন না করি আর কি। কারণ জনগণ আর ভয় পায় না, জনগণ ভীত সন্ত্রস্ত না, আতঙ্কগ্রস্ত না, করোনাকে কেউ পাত্তাও দেয় না। দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এর বিস্তার দ্রুত কমার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তাই শীত মৌসুমে ঠান্ডা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। বাইরে থেকে যিনি আসবেন তার কাপড়গুলো এমন একটা জায়গায় রাখবেন সেখানে অন্য কোনো যে ঘরের বাসিন্দা সেই কাপড়গুলো যেন স্পর্শ না করে। যখন ধোয়ার মতো সেই অবস্থা হবে তখন তিনি সেটা ধুয়ে ফেলবেন, কিন্তু সেই কাপড়টা তিনি ব্যবহার করতে পারবেন, তাকে আলাদা জায়গায় রাখতে হবে। শীতের সময় আমরা শুকনোর সময় পরস্পরের আরও কাছাকাছি আসি, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এই বিষয়টি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া আমরা অন্য মানুষের কাছাকাছি যাব না। আমাদের দেশে এখন যা চলছে সংক্রমণের হার কিন্তু নিম্নমুখী। 5%-এর নিচে আসলে আমরা বলবো যে মোটামুটি আমরা ভালো আছি বা ভালো হবে বা সবকিছু স্বাভাবিক এরকম বলতে পারবো আর কি। জনগণ যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলে, একটু যদি সচেতন হয়, তাহলে আমি মনে করি যে নিম্নমুখীটা আমাদের চলবে আর কি, আশা করা যায়। শীতের সময় যারা সাধারণত অ্যালার্জি বা ঠান্ডাজনিত অসুস্থতায় ভোগেন তাদের জন্য করোনার এই সময়ে সতর্ক থাকতে হবে আরও বেশি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, 3টা নিউজ আওয়ারের সময় হলো। বাজিদ স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরো দেখাচ্ছি। ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। বিষ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে সুন্দরবনের মৎস্য ভাণ্ডার। নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, তিতাসের বরখাস্ত 8 কর্মকর্তা কর্মচারী গ্রেফতার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায় বিজিবি বিএসএফ। হাটহাজারী মাদ্রাসায় আহমেদ শফির জানাজা।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মুখে ইউরোপ। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। 5 দিন আটকে থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের ট্রাক। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, সকাল থেকে পেঁয়াজের চালান বন্দরে আসতে শুরু করে এবং এই পর্যন্ত 8টি ট্রাক প্রবেশ করেছে। এদিকে লোড এক্সপোর্ট অর্ডার না থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ কোনো পেঁয়াজের ট্রাক ঢুকছে না। গত 14 সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। রপ্তানি নিষেধাজ্ঞার আগে টেন্ডার করা অর্থাৎ 14 সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজ রপ্তানিতে অনুমতি দেয়ায় আজ তা আসতে শুরু করেছে। এদিকে আমদানি কারকরাই সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে। এর তদন্ত চলছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে একথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। তবে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ নিয়ে রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। সোমবার ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পরপরই রাতারাতি এ পণ্যের দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। কোনো কোনো ক্রেতা মজুদও করেন পেঁয়াজ। তবে খুচরা বাজারে কেজিতে এখন 10 টাকা কমে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। দেশি পেঁয়াজ গতকালকে দিয়ে আজকে কেজিতে 5 টাকা কমছে। গতকালকে বিক্রি করছি 90 টাকা, আজকে বিক্রি করতেছি 85 টাকা কেজি। পাইকারি কিনছি 80 টাকা, বিক্রি করতেছি 85 টাকা কেজি। 2, 4, 5 টাকা যদি কমে এটা সাধারণ ক্রেতার জন্য যথেষ্ট না। বিশ্বাস উঠে গেছে, এত দাম দিয়ে পেঁয়াজ কিনে মানুষের খাওয়ার এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে কারওয়ান বাজার পরিদর্শনে আসে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। তারা জানান, দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে তাতে আগামী 2 মাস চলবে। তবু হঠাৎ এই দাম বাড়ার পেছনে আমদানিকারকদের কারসাজিকেই দায়ী করেন তারা। আগামী 2 মাস চলার মতো পেঁয়াজ আমার ঘরে আছে, বাংলাদেশে আছে, আমদানি এবং দেশিটা মিলে দামটা আসলে বাড়ার কথা না। এখানেই বোঝা যাচ্ছে এটা আসলে ওই ব্যবসায়ীদের একটা সিন্ডিকেটে এই কাজটা করছে। এ নিয়ে মতপার্থক্যও রয়েছে ক্রেতা বিক্রেতাদের। বাজারে কেমনে সিন্ডিকেট? আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করি, বর্ডার ওদিকে ঠিক করেন, তাহলে তো ঠিক হয়ে যায়। সব ম্যাজিস্ট্রেটে যে অবস্থা করতেছে মার্কেটে, তাতে বাংলাদেশের পেঁয়াজে এই একসঙ্গে আলু ভাতাও খাইতে পারবে না। ইনভুটারে করে যে জ্বালান জ্বালাইতেছে, ইনভুটাররা যদি বাইরে থেকে পেঁয়াজ না নিয়ে এসে, তাহলে 500 টাকা কেজি পাবেন না পেঁয়াজ। বাজারে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়া এ নিত্য পণ্যটি 30 টাকা কেজি দরে কিনতে টিসিবির ট্রাক সেলেও দীর্ঘ লাইনে দাঁড়াবো না তো কি করব? বাজারে যে পেঁয়াজের দাম, এই দামে কি কেনা সম্ভব নাকি? ঠেলাঠেলি করে এই জন্যই লাইনে দাঁড়াইতে হয়েছে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিতে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন গাড়ির বাজার চলমান রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। সকালে পল্টনে প্রস্তাবিত অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020 পুনঃমূল্যায়নের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল হক বলেন, দেশীয় বাজারের প্রতিযোগিতা সৃষ্টি করতে হলে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন গাড়ির ব্যবসার বিকল্প নেই। তাতে যেমন বাড়বে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, তেমনি চাহিদা অনুযায়ী গাড়ি কিনতে পারবেন গ্রাহকেরা। তাই নতুন নীতিমালায় রিকন্ডিশন গাড়ির ব্যবসা বন্ধের বিষয়টি সরকারকে পুনঃবিবেচনা করার দাবি জানানো হয়। পাশাপাশি নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে নীতিমালা ও গাড়ির মান পরীক্ষা নিরীক্ষা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এবারে মেটাল প্রসেস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বিষ দিয়ে মাছ শিকারের ফলে হুমকির মুখে সুন্দরবনের বিশাল মৎস্য ভাণ্ডার।
এরই মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া বন্য প্রাণীর অস্তিত্ব সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুন্দরবনের পার্শ্ববর্তী হাজার হাজার চিংড়ি চাষিরাও। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। অসংখ্য নদীনালা খালবিল ঘিরে রেখেছে সুন্দরবনকে। বন বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দুর্বৃত্তরা বনে ঢুকে বিষ দিয়ে নির্বিচারে মাছ মারছে। বিষ দেওয়ার ফলে ছোট ছোট নানা প্রজাতির মাছ, এমনকি কাদার ভেতরে থাকা কাঁকড়া এবং কুচে পর্যন্ত মরে যাচ্ছে। সুন্দরবনে এত পরিমাণ বিষ দেয় যে বিষগুলা প্রত্যক্ষ পরোক্ষভাবেই আমাদের এই ঘেরে এসে উপস্থিত হয়, কারণ ওই জোয়ারের পানি আমরা ঘেরে তুলি। আগে তো আমরা অনেক মাছ পাইতাম, মাছ বিক্রি করতাম, খাইতাম, নির্বিক্রিয় করতে পারতাম। এখন তো কোনো মাছ পাই না, শুধু এই বিষের কারণে। আমরা যে বাগদার চিংড়ির বাচ্চা কিনে দেই সেগুলোও মারা যায় ওই বিষের কারণে। এক সময় মোংলা থেকে দেশি মাছ যেত দেশের বিভিন্ন স্থানে, কিন্তু বিষ দিয়ে মাছ শিকারের ফলে নদী খালে মাছ না থাকায় মোংলার বাজারও এখন মাছ শূন্য। সুন্দরবনের মাছে বিষ মারার জন্য মাছ মোংলা নদীতে অনেকই নির্মূল হয়ে গেছে। শুধু মৎস্য সম্পদ নয়, বিষাক্ত পানি খেয়ে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া বিষাক্ত মাছ খেয়ে রোগাক্রান্ত হচ্ছেন স্থানীয়রাও। কিছু অসাধু জেলে বিষ প্রয়োগ করে কোটি কোটি টাকার মাছ শিকার করছে। এতে মাছের প্রজনন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে, শত শত প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, সুন্দরবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। বিষ দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে মামলা সহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন বন কর্মকর্তা। আমরা তো দৌড়ে মামলা দিচ্ছি, যখনই যারা ফাঁসি ধরতেছি তো আমরা দৌড়ে মামলা দিতেছি না। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বায়োডিজিটাল বিরতি নেবার। ফিরে এসে আরো থাকছে। পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান, গ্রিসের সঙ্গে বৈঠকে আগ্রহী তুরস্ক। বাবার মৃত্যু, ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন না ম্যাকমিলান। বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মুখে পড়েছে উত্তর গোলার্ধের দেশগুলো। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে নতুন করে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে এখন করোনা রোগী বাড়ছে। শুক্রবার নতুন করে দেশটিতে ৪,৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চল ও লন্ডনের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী ভর্তি। এরই মধ্যে শুক্রবার অক্সফোর্ড সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্যেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসছে এবং এটা অনিবার্য ছিল। যদিও তিনি চান না কঠোর লকডাউন আবার জারি হোক, তবে সামাজিক দূরত্বে কঠোর বিধিনিষেধ দরকার হতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে নানা ব্যবস্থা নেওয়ার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। I'm afraid inevitable that we would see it in this country. So Monday we brought in the measures that we did, the rule of 6. বরিস জনসন বলেন, সংক্রমণের চূড়া নামিয়ে আনতে জনগণ চমৎকার কাজ করেছেন, তবে এভাবে দীর্ঘদিন থাকা দুঃসাধ্য। So the way I don't want to go into a second national lockdown at all. The last thing anybody wants. I don't want to go into a bigger. এদিকে ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদের বেশ কিছু এলাকায় সোমবার থেকে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ভ্রমণ ও সমাবেশ সংক্রান্ত নতুন বিধিনিষেধের আওতায় পড়তে যাচ্ছেন মাদ্রিদের কয়েকটি এলাকার 8.5 লাখ বাসিন্দা। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতিকে ভয়াবহ মন্তব্য করায় স্পেন ছাড়াও নতুন স্বাস্থ্যবিধি প্রণয়ন করতে যাচ্ছে ফ্রান্স ও নেদারল্যান্ড। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট,
এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ চলছে। বুথ ফেরত জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও উইয়োমিংয়ে ভোট গ্রহণ শুরু হয়। মিনেসোটার মিনিয়াপোলিসে ভোট কেন্দ্র খোলার 30 মিনিটের মধ্যেই 44 জন ভোট দিয়েছেন। মিনেসোটায় বুথ ফেরত জনমত জরিপে ট্রাম্পের চাইতে 10.2% পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট সহিংসতার সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাট দলের এই প্রার্থী। একই সঙ্গে বর্ণ বৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে আন্দোলনের প্রতি সমর্থনও দিয়েছিলেন তিনি। এদিকে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আর্লিংটনের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি ভালো। ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন দেখা গেছে। করোনার কারণে এবছর অনেক মার্কিন নাগরিকই আগাম ও ডাক যোগে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। আগাম ভোট শুরু হওয়া মিনেসোটায় শুক্রবার মুখোমুখি প্রচারণা চালিয়েছেন দুই নেতা, ট্রাম্প ও বাইডেন। পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান নিয়ে বিরোধ নিরসনে গ্রিসের সঙ্গে বৈঠকে প্রস্তুত তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের একথা জানান তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন তিনি সরাসরি বা ভিডিও কনফারেন্সে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোকাতিসের সঙ্গে বৈঠকে আগ্রহী। এই লক্ষ্যে ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশকে জানানো হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে অবস্থানের পর আনাতোলিয়া বন্দরে ফিরে গেছে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে নিয়োজিত তুর্কি জাহাজ উরুস রেইস। এরদোয়ান বলেন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ শেষে এটিকে আবারও সাগরে নামানো হবে। এদিকে 24 ও 25 সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের শীর্ষ এজেন্ডায় রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদ। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের অনুসন্ধান কার্যক্রমে গ্রিস ও সাইপ্রাস আপত্তি তুললে উত্তেজনা তৈরি হয়। জানাবো খেলার খবর। বাবার মৃত্যুতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন না নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নেয়ার কথা ছিল ম্যাকমিলানের, কিন্তু হঠাৎ তার বাবা মারা যাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন সাবেক এই কিউই ব্যাটসম্যান। তার না আসা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন ম্যাকমিলান নিজেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন তার বাবা মারা যাওয়ায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দায়িত্ব নিতে পারবেন না। এর আগে 2014 থেকে 2019 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে। খেলার খবর জানিয়ে শেষ করছি 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন ST@SPCN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।